এখনও বিয়ের 1 মাস 6 দিনই বাকি ছিল। হঠাৎ করে শাশুড়ির কাছে খবর আসলো যে জামাইয়ের শরীরটা একটু খারাপ হচ্ছে। শাশুড়ি যখনই শুনল যে জামাইয়ের শরীর খারাপ হয়েছে, তখন তিনি জামাইকে দেখার জন্যে তার বাড়িতে পৌঁছলেন। এতদিনে তাদের একে অপরের সঙ্গে এইভাবে সাক্ষাৎকার হয়নি। তারা এতদিন ফোনে ফোনেই একে অপরের সঙ্গে কথা বলতো। এই প্রথম তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছিল। শাশুড়ি সকাল থেকে সন্ধ্যার জন্যে নিজের জামাইয়ের বাড়িতে গেছিল, কিন্তু সেখানে যাওয়ার পর জামাই নিজের শাশুড়িকে বলতে লাগলো, দেখো, তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজ রাতে তুমি এখানেই থেকে যাও। তারপর শাশুড়ি জামাইয়ের কথা শুনে সেই রাতে সেখানেই থেকে গেল। এদিকে তিনি যখন রাতে জামাইয়ের বাড়িতে থাকলেন, তখন তারা দুজনে একসাথে এক বিছানাতেই ঘুমিয়ে পড়লেন এবং তাদের দুজনের মধ্যে এটা কি হয়ে গেছে এই বিষয়ে কারোর কোনোরূপ কোনো আভাসই ছিল না। এভাবেই পরদিন সকাল হলো। শাশুড়ি যখন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, জামাই বলল, আরও একদিন থেকে যাও। এই করতে করতে 5 দিন শাশুড়ি জামাইয়ের সঙ্গে কাটিয়ে দিল। তারা দুজনে একে অপরের সঙ্গে এমনভাবে থাকতে শুরু করলো যেন তারা হাজব্যান্ড ওয়াইফ, অর্থাৎ তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন স্বামী স্ত্রী। এদিকে বিয়ের দিন কাছে চলে আসতে শুরু করলো। বিয়ের মাত্র 9 দিন বাকি ছিল। হঠাৎ করেই এলাকায় একটা খবর ছড়িয়ে গেল, শাশুড়ি আর জামাই দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ভাইরাল হলো যে এখন সবার মুখে মুখে এই একটাই কথা, শাশুড়ির মাথা কি খারাপ হয়ে গেল যে জামাইয়ের সঙ্গে পালাতে হলো তাকে। বন্ধুরা, আজকের এই কাহিনীর মাধ্যমে আমরা জানতে চলেছি এই যে শাশুড়ি আর জামাইয়ের মধ্যের প্রেম, এই প্রেমের আসল কারণ কি, কেন তারা এমন একটা পদক্ষেপ গ্রহণ করেছিল। এছাড়াও সেই মেয়ে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তারই বা এখন অবস্থা কি রয়েছে। বন্ধুরা, আজকের যে সত্য ঘটনা আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি তা হলো উত্তরপ্রদেশের আলিগড়ের, জেলা আলিগড়ের একটি থানা যার নাম হলো মান্ড্রাক, এবং সেই থানা ক্ষেত্রেরই একটি গ্রাম রয়েছে। সেই গ্রামের নাম হলো মনোহরপুর কায়স্থ। এই গ্রামেই বাস করেন স্বপ্না দেবী। স্বপ্না দেবী নিজের স্বামী যার নাম জিতেন্দ্র উর্ফ জিতু, তাকে বলতে লাগলো, দেখো, বিয়ের মাত্র 9 দিন বাকি। আজ 6 এপ্রিল 2025 হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি আমার বোনের কাছে গিয়ে বিয়ের ইনভিটেশন দিয়ে আসো। দেখো, এখনও যদি তুমি না যাও তাহলে অনেক দেরি হয়ে যাবে। এছাড়াও আমাদের এখানে অনেক কাজ করার রয়েছে। এদিকে জিতু উর্ফ জিতেন্দ্র যখন নিজের স্ত্রীর কথা শুনল, অর্থাৎ স্বপ্না দেবীর কথা শুনল, সে তার কথা মতো তার বোনের বাড়িতে পৌঁছে গেল। সেখানে গিয়ে নিজের শালিকে এবং আশেপাশের পাড়া প্রতিবেশীকে বিয়ের কার্ড দিয়ে যখন বাড়ি ফিরল, অর্থাৎ 6 এপ্রিল 2025 রাত 8টা সাড়ে 8টার সময় ছিল। জিতেন্দ্র নিজের মেয়েকে জিজ্ঞেস করতে লাগলো, তোর মা কোথায়? তার মেয়ে উত্তর দিল, বাবা, মা তো বিকেল 4টে সাড়ে 4টে নাগাদ একটু বাজারে গেছিল, বলল বাজার থেকে কিছু দরকারি কেনাকাটা করার রয়েছে। এদিকে জিতেন্দ্র যখন দেখলো যে 4:30টার সময় তার স্ত্রী বাজারে গেছে আর এখন বাজে 8:30, এতক্ষণ একজন মহিলা বাজারে কী বা করবে, তিনি নিজের স্ত্রীকে ফোন করলেন। কিন্তু ওনার স্ত্রী ফোন তোলার পরে বলতে লাগলো, ঠিক আছে, আমি এক্ষুনি পৌঁছচ্ছি, আমার একটা কাজ আছে, 1 ঘন্টার মধ্যেই আমি পৌঁছচ্ছি। কিন্তু 1 ঘন্টা কেটে যাওয়ার পর, অর্থাৎ 8:30 থেকে 9:30 বেজে গেছিল, কিন্তু তার স্ত্রী বাড়িতে পৌঁছায়নি। তখন জিতেন্দ্র উর্ফ জিতু আবারও তার স্ত্রী অর্থাৎ স্বপ্না দেবীকে ফোন করলো। সে বারবার করে নিজের স্ত্রীকে ফোন করছিল আর তার স্ত্রী যে কোনোভাবে এটা ওটা বাহানা করে সময়টাকে আরও বেশি অতিবাহিত করছিল। 1.5 ঘন্টা হয়ে যাওয়ার পর হঠাৎ করে জিতেন্দ্র দেখলো যে তার স্ত্রীর ফোন সুইচ অফ হয়ে গেছে। কিন্তু যতক্ষণে ফোন সুইচ অফ হয়েছিল ততক্ষণে এই বিষয়টা সবাই জেনে গেছিল যে তিনি কার সঙ্গে রয়েছেন আর কার সঙ্গে তিনি এতক্ষণ সময় কাটাচ্ছিলেন। জিতেন্দ্র উর্ফ জিতু নিজের জামাইকে ফোন করলো আর বলল, দেখো, আমি পরিষ্কার জানি যে আমার স্ত্রী অর্থাৎ স্বপ্না তোমার সঙ্গে রয়েছে। ওনার জামাইয়ের নাম ছিল রাহুল, যার সঙ্গে 16 এপ্রিল তার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তার জামাই বলতে লাগলো, না না, উনি আমার সঙ্গে নেই।
কিন্তু জিতেন্দর উর্ফ জিতু যখন বারবার করে রাহুলকে কনভিন্স করার চেষ্টা করছিল, যখন বারবার করে রিকোয়েস্ট করছিল যে সত্যিটা যেন সে বলে দেয়, তখন রাহুল বলল, দেখুন ওনার চিন্তা আপনি এখন ছেড়ে দিন। 18 বছর ধরে ও তোমার সঙ্গে সংসার করছে। এই 18 বছরে তুমি ওকে কত টর্চার করেছো, কত কষ্ট দিয়েছো, তোমার মোটেই এটা করা উচিত হয়নি। এখন উনি আমার সঙ্গে থাকবেন, আমি ওনাকে সব দিক থেকে খুশি করব, ওনার অনেক যত্ন করব। তুমি দেখে নিও আমি ওনাকে কত ভালোবাসবো। এদিকে জিতেন্দর উর্ফ জিতু যখন একথা শুনল, তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে ভাবতে লাগলো, জামাই এগুলো কি কথাবার্তা বলছে। এদিকে রাহুল এই সমস্ত কথা বলে জিতেন্দরের ফোন কেটে দিল। আর রাত 10:30 নাগাদ রাহুলেরও ফোন বন্ধ হয়ে গেল। যখন রাহুলেরও ফোন সুইচ অফ হয়ে গেল, তখন তাদের মধ্যে সমস্ত রকম কমিউনিকেশনও বিচ্ছেদ হয়ে গেল। এদিকে জিতেন্দর তখনও বিশ্বাস করতে পারছিল না যে এটা কি হয়ে গেল। সে বারবার ভাবছিল হয়তো সকালে আমার স্ত্রী ফিরে আসবে, এমনটা ভেবে সে সারা রাত অপেক্ষা করলো। জিতেন্দর সারা রাত দরজার সামনে বসেছিল, ভাবছিল এক্ষুনি হয়তো আমার স্ত্রী আসবে, আর সে যে আশঙ্কা করছে, তার মনে যে দুশ্চিন্তা চলছে, সেই দুশ্চিন্তা হয়তো এক্ষুনি সমাপ্ত হয়ে যাবে। এই সমস্ত কিছু হয়তো একটা স্বপ্নের মতো ছিল, এই স্বপ্ন হয়তো একসময় বদলে যাবে। কিন্তু সারা রাত কেটে যাওয়ার পরও, সকাল হওয়ার পরও যখন স্বপ্না বাড়ি আসলো না, তখন জিতেন্দরের টনক নড়ল। সকাল হতেই জিতেন্দর নিজের আশেপাশের পাড়া প্রতিবেশীর সঙ্গে এবং নিজের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলল। সে বলতে লাগলো, কাল বিকেল থেকে আমার স্ত্রী জানি না কোথায় চলে গেছে, সারা রাত বাড়ি ফেরেনি, আমি বুঝতে পারছি না ও এখন কি পরিস্থিতিতে রয়েছে। জিতেন্দরের কথা শুনে তার পাড়া প্রতিবেশীরা বলতে লাগলো, আগে তুমি তোমার ঘর চেক করো, তোমার আলমারি চেক করো, তোমার জিনিসপত্রগুলো ঠিক আছে নাকি সেগুলো দেখো। পাড়া প্রতিবেশীর কথা শুনে জিতেন্দর যখন নিজের আলমারি খুলল, তখন দেখলো আলমারি থেকে 3 লাখ টাকা গায়েব হয়ে গেছে এবং প্রায় 5 থেকে 5.5 লাখ টাকার গয়না আলমারি থেকে গায়েব হয়ে গেছে। এই সমস্ত টাকা, এই সমস্ত গয়না তার মেয়ের বিয়ের জন্যে সে সঞ্চিত করে রেখেছিল। এই সমস্ত কিছু দেখার পর জিতেন্দরের যেন মাথায় হাত পড়ল। এক তো তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, আর দ্বিতীয়ত ওর জিনিসপত্র, গয়না গাটি, টাকা কড়ি সব কিছু সে নিয়ে গেছে। জিতেন্দর খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। নিজের কিছু সঙ্গী সাথীকে নিয়ে সে কাছের একটি থানায় পৌঁছলো। থানার নাম হলো মান্ড্রাক। সেখানে গিয়ে জিতেন্দর একটি কাহিনী শোনাতে লাগলো। কাহিনী অনুসারে অক্টোবর 2025-এর কথা। রাহুল নামের একটি 20 বছরের ছেলে, যার পিতার নাম হলো হরিলাল, তারা আলিগড়েরই আরেকটি গ্রামে বসবাস করেন। সেই ছেলের সঙ্গে তার মেয়ের বিবাহ ঠিক হয়েছিল। জিতেন্দরের মেয়ের নাম হলো শিবানী, সে 8 অবধি পড়াশোনা করেছে। তার সেই মেয়ের সঙ্গে রাহুলের বিয়ে ফিক্সড হয়েছিল 16 এপ্রিল 2025-এ। অক্টোবর 2024-এ এই সম্বন্ধ ঠিক হয়েছিল এবং এই সম্বন্ধ ঠিক হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যেই শাশুড়ি এবং জামাই একে অপরের সঙ্গে ফোনে কথাবার্তা বলা শুরু করলো। আসলে জিতেন্দ্রর বাড়িতে থাকতো না, সে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে থেকে ফেরির কাজ করে, অর্থাৎ সে জামা কাপড়ের ব্যবসা করে। গ্রামে গ্রামে গিয়ে, শহরে শহরে গিয়ে সে জামা কাপড় বিক্রি করে। জিতেন্দর উর্ফ জিতু বাড়িতে খুব কমই থাকতো। ব্যবসার ক্ষেত্রে সে বেঙ্গালুরুতেই বেশি সময় কাটাতো। কিন্তু যখনই সে বাড়িতে ফোন করত, সে এটা বুঝতে পারত যে তার স্ত্রী অন্য কারোর সঙ্গে ফোনে ব্যস্ত রয়েছে। আসলে জিতেন্দরের স্ত্রী তার জামাইয়ের সঙ্গে কথা বলতো। 24 ঘন্টার মধ্যে প্রায় 14 থেকে 15 ঘন্টা সে নিজের জামাইয়ের সঙ্গেই কথা বলতো। কিন্তু এই বিষয়ে জিতেন্দর অথবা তার পরিবারের কখনোই কোনো সন্দেহ হয়নি, কারণ শাশুড়ি জামাইয়ের সঙ্গে কথা বলবে এটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার তো নয়। কিন্তু হঠাৎ করে তার স্ত্রী এইভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকেই তার এই সন্দেহ জাগলো এবং সে খুবই ব্যস্ত হয়ে পড়ল। শেষবার যখন জিতেন্দরের রাহুলের সঙ্গে কথা হয়েছিল, তখন রাহুল তাকে জানিয়েছিল, তোমাদের বিয়ের 18 বছর হয়ে গেছে, এই 18 বছরে তুমি তোমার স্ত্রীকে কতটা বিরক্ত করেছো। এখন আর স্বপ্না তোমার সঙ্গে থাকবে না, ও এখন থেকে আমার সঙ্গে থাকবে, আর আমি ওকে সম্পূর্ণ খেয়াল রাখবো, ওর সমস্ত রকম দায়িত্ব পালন করব।
জিতেন্দ্র পুলিশকে বলতে লাগলো, সাহেব আমার স্ত্রীকে আপনি খুঁজে এনে দিন, এছাড়াও আমার বাড়ির থেকে 3.5 লাখ টাকা এবং কিছু গয়নাগাটিও যার মূল্য প্রায় 5.5 লাখ টাকা, এই সমস্ত কিছুও গায়েব হয়ে গেছে। এদিকে আমার মেয়ে শিবানী কাঁদতে কাঁদতে প্রায় পাগল হয়ে গেছে, এখন আমি কি করব। পুলিশ তখন জিতেন্দ্রকে জিজ্ঞেস করলো কিভাবে তারা একে অপরের সঙ্গে দেখা করলো, কিভাবে তাদের সাক্ষাৎ হলো। জিতেন্দ্র বলল, এর আগে তো কখনোই তাদের মধ্যে সাক্ষাৎ হয়নি, সবসময় ফোনে ফোনেই কথা হতো, কিন্তু 1 মার্চ 2025-এ তার স্ত্রীর কাছে একটা ফোন আসলো এবং তারপরেই তারা দুজন একে অপরের সঙ্গে দেখা করলো। এই সময় জিতেন্দ্র বেঙ্গালুরুতেই ছিল। স্বপ্না দেবী প্রথমে জিতেন্দ্রকে ফোন করেছিল আর বলেছিল জামাইয়ের শরীরটা একটু খারাপ রয়েছে, তুমি যদি বলো তাহলে আমি ওনাকে গিয়ে দেখে আসি। এদিকে জিতেন্দ্র যখন কথা শুনলো, সে নিজে স্বপ্না দেবীকে বলল, তুমি যাও গিয়ে দেখে আসো, এটা তো আমাদের কর্তব্য। তখন স্বপ্না দেবী নিজে মুখে বলেছিল, আমি সকালে যাব, বিকেলের মধ্যে ফিরে আসব। কিন্তু সেই মহিলা অর্থাৎ স্বপ্না দেবী না 1 তারিখে আসলো, না 2 তারিখে আসলো, না 3 তারিখ, না 4 তারিখ, সে 5 তারিখেও বাড়িতে আসলো না। 5টা রাত সে নিজের জামাইয়ের সঙ্গেই কাটালো। জিতেন্দ্র বলতে লাগলো, তখন তো আমি এই বিষয় নিয়ে এতটা ভাবিনি, ভেবেছিলাম জামাইয়ের শরীরটা হয়তো খুব খারাপ তাই সেখানে রয়ে গেছে, কিন্তু এখন বুঝতে পারছি যে 1 মার্চ, 2 মার্চ, 3 মার্চ, 4 মার্চ এবং 5 মার্চ এই 5 দিন আমার স্ত্রী যে আমার জামাইয়ের সঙ্গে ছিল, তাদের মধ্যে নিশ্চয়ই কোনোরূপ কোনো ফিজিক্যাল রিলেশন হয়েছে। হয়তো তারা দুজন একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিল, আর তারপর থেকেই হয়তো তারা একে অপরকে এত ভালোবেসে ফেলেছিল। পুলিশ বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আপনি এফআইআর রিপোর্ট লিখে দিয়ে যান, আমরা এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করব, আমরা দেখব যে এই ব্যাপারটা আসলে কি কারণে ঘটেছে। এছাড়াও ওদের দুজনের নাম্বারও আপনারা এখানে দিয়ে যান, আমরা ফোন ট্র্যাকিংয়ে বসিয়ে দেব। তারপর জিতেন্দ্র উর্ফ জিতু তাদের দুজনের ফোন নাম্বার অর্থাৎ রাহুল আর স্বপ্নার ফোন নাম্বার পুলিশকে দিয়ে দিল এবং তাদের ফোন ট্র্যাকিংয়ে বসিয়ে দেওয়া হলো। পুলিশ তাদের লোকেশনটা ট্রেস করার চেষ্টা করছিল। পুলিশ জিতেন্দ্রকে জিজ্ঞেস করলো তার মেয়ের বিয়ে কবে হওয়ার ছিল। জিতেন্দ্র জানালো 16 এপ্রিল গ্রামেরই একটি ছোট্ট ময়দানে টেন্ট খাটিয়ে তাদের বিয়ের সমস্ত রকম ব্যবস্থা হওয়ার ছিল। বিয়ের জন্য সমস্ত জোগাড়যন্ত্র সম্পন্ন হয়ে গেছিল, ক্যাটারারকে অর্ডার দেওয়া হয়ে গেছিল, বিয়ের কার্ড বিতরণ করা হয়ে গেছিল। জিতেন্দ্র 25 মার্চ নিজের বাড়িতে ফিরল, কিন্তু বাড়িতে ফেরার পর সে দেখত স্বপ্না সব সময় ফোনে ব্যস্ত থাকতো। জিতেন্দ্র যখন জিজ্ঞেস করতো তুমি কার সঙ্গে কথা বলছো, তখন স্বপ্না জানাতো যে সে তার জামাইয়ের সঙ্গে কথা বলছে। জিতেন্দ্র জানতো জামাই আর শাশুড়ির সম্পর্ক মা আর ছেলের সম্পর্কের মতো হয়। জিতেন্দ্র উর্ফ জিতুর মনে কখনোই এই বিষয়ে কোনো সন্দেহ জাগেনি, কিন্তু স্বপ্না আর রাহুলের মনে যে নোংরা প্রবৃত্তি জন্মেছিল সেই বিষয় নিয়ে শুধু জিতেন্দ্র কেন, তার মেয়েও কিচ্ছু বুঝতে পারেনি। 1 এপ্রিল 2025-এ হঠাৎ করে রাহুল জিতেন্দ্রকে ফোন করে বলল, বাবা আমার একটা মোবাইল দরকার, আপনি আমাকে একটা নতুন মোবাইল তো গিফট করে দিন। তখন জিতেন্দ্র একটা ভিভোর মোবাইল গিফট করেছিল, যার মূল্য হলো 20,000 টাকার কাছাকাছি। ফোনটি ইনস্টলমেন্টে নেওয়া হয়েছিল এবং জিতেন্দ্র ফোনটি ইনস্টলমেন্টে নিয়ে রাহুলকে দিয়েছিল, কিন্তু তারা এটা জানতো না যে এই ফোনটা তারা খারাপ কাজে ব্যবহার করবে। কিছুদিনের মধ্যেই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সকলের মুখে একটাই কথা ছিল, এই সম্পর্ক তো মা ছেলের সম্পর্ক, কিন্তু এই সম্পর্কের মধ্যে এমন ঘটনা কিভাবে ঘটলো। সোশ্যাল মিডিয়ার লোকজন যখন মেয়েটির সঙ্গে কথা বলতে গেল, তখন প্রথম দিকে মেয়েটি এই বিষয়ের গভীরতা বুঝতে পারেনি। প্রথম দিকে হয়তো সে ভেবেছিল এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যত মেয়েটির সঙ্গে কথা বলা হলো, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে তার কাছে গিয়ে তার সঙ্গে বিভিন্ন রকম প্রশ্ন করা হলো, তখন থেকে মেয়েটি এই বিষয়ের গভীরতা বুঝতে পারলো এবং মেয়েটি আস্তে আস্তে অসুস্থ হতে লাগলো। তার মা যে ঘটনা ঘটিয়েছিল সেটা বিষয়ে ভেবে ভেবে মেয়েটি অসুস্থ হয়ে পড়েছিল। মেয়েটি এটা ভাবতে বাধ্য হয়েছিল যে কেন তার মা এমন একটা ঘটনা ঘটালো। যখন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাকে ফোন করা হলো, তার সঙ্গে কথা বলা হলো, তাকে জিজ্ঞেস করা হলো তুমি তোমার মার কাছ থেকে এখন কি চাও, সে শুধু একটাই কথা বলেছিল, আমি চাই যে ও যেই সমস্ত টাকা করি যত গয়নাগাটি এখান থেকে নিয়ে গেছে সেগুলো শুধু ফেরত দিয়ে যাক, এছাড়া আমার আর ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই।
এই একই কথা যখন একজন পত্রকার জিতেন্দর উর্ফ জিতুকে জিজ্ঞেস করলো, তখন সে বলল, আমি পুলিশ প্রশাসনের কাছে শুধু একটাই জিনিস চাই, অন্তত একবার হলেও আমার স্ত্রীকে যেন তারা আমার সামনে এনে দাঁড় করায়। আমি শুধু একবার তাকে জিজ্ঞেস করতে চাই সে কেন নিজের মেয়ের সঙ্গে এমন একটা কাজ করলো। তবে এই বিষয়ে আরও একটা কথা বলার আছে যে পুলিশ জিডিতে এই বিষয়টা নথিভুক্ত করেছে, কিন্তু কোনো এফআইআর লেখেনি। পুলিশের কাছে যখন এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে যে তারা কেন কোনো এফআইআর লেখেনি, তখন পুলিশ বলেছে তাদের দুজনের প্রাপ্ত বয়স, অর্থাৎ তার জামাই যার বয়স 20 বছর এবং শাশুড়ি যার বয়স প্রায় 38 বছর, তারা দুজনেই প্রাপ্তবয়স্ক। এছাড়াও ভারতের সংবিধান অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা নিজেদের সমস্ত রকম দায়িত্ব নিজেরা নিতে পারে। সংবিধান তাদের এই অধিকার দেয়। সেই সিদ্ধান্ত ঠিক হোক অথবা ভুল, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। যদি স্বপ্না দেবী এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয় যে তার নিজের জামাইয়ের সঙ্গেই থাকতে হবে, বাদবাকি জীবনটা সে তার জামাইয়ের সঙ্গেই কাটাতে চায়, তাহলে না তো পুলিশ না তো জিতেন্দর কেউ এই বিষয় নিয়ে কিচ্ছু করতে পারবে না। কিন্তু তারা যে তার বিষয়ে অভিযোগ করেছে, অর্থাৎ 3.5 লাখ টাকা এবং 5-5.5 লাখ টাকা নগদ বাড়ির থেকে নিয়ে সে চলে গেছে, এই বিষয়ে হয়তো কোনোরূপ কোনো এফআইআর তারা লিখতে পারে। কিন্তু এই অভিযোগ যদি স্বীকৃতি না পায়, যদি তারা বাড়ির থেকে কিছু না নিয়ে গিয়ে থাকে, তাহলে ওদের কেউ কিচ্ছু করতে পারবে না। তারা যেখানে চায় সেখানে থাকতে পারে। পুলিশ প্রশাসন তাদেরকে খোঁজার অনেক চেষ্টা করছে, কিন্তু হয়তো তাদের খুঁজেও এর কোনোরূপ কোনো লাভ হবে না। তবে সেই মহিলা নিজের 3টি সন্তানের অনেক বড় ক্ষতি করেছে। তার 2 ছেলে এবং 1 মেয়ে, তারা 3 জন সমাজের কাছে মুখ দেখানোর পরিস্থিতিতে নেই। সে নিজের সম্মান তো নষ্ট করেইছে, নিজের স্বামী নিজের পরিবারের সম্মানও নষ্ট করে দিয়েছে। সমাজের কাছে একটা ভুল মেসেজ পৌঁছেছে। বন্ধুরা, এই সম্পূর্ণ ঘটনাটি আপনাদের শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা নয়, কোনোভাবে কোনোরূপ বিভ্রান্তি ছড়ানো নয়। এই ঘটনা শোনানোর উদ্দেশ্য আপনাকে জাগ্রত করা, আপনাকে সচেতন করা, যাতে ভবিষ্যতে আপনারা এই সমস্ত ভুল হওয়ার হাত থেকে নিজেদের রক্ষা করতে পারেন। বন্ধুরা, বলা হয় কাজ করার আগে 100 বার ভেবে নেওয়া উচিত। না ভেবে কোনোদিনও কোনো কাজ করা উচিত নয়। এই ঘটনা সমস্ত ভারতকে নাড়িয়ে দিয়েছে, কারণ এমন একটা ঘটনা ভারতবর্ষের কাছে খুবই বিরল। আমরা সবাই এই বিষয় নিয়ে ভাবতে বাধ্য হচ্ছি যে একজন শাশুড়ি কেন এমন একটা কাজ করলো, যখন তার মেয়ের থেকে তার জামাই মাত্র 2 বছরের বড়। তার মেয়ের বয়স 18 বছর আর তার জামাইয়ের বয়স 20 বছর। স্বপ্না দেবী কেন এমনটা করলেন, এই কথা ভেবে ভেবে সেই মেয়ে, তার বাবা এবং সম্পূর্ণ সমাজ অবাক হয়ে যাচ্ছে। এটা ভেবে আমাদের খুব অবাক লাগে, আমাদের এই সমাজ কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য, এই বিষয় নিয়ে আপনারা কি বলতে চান, নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো সত্য ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।